টেনওয়ার্স ২০২৫ সালের এক শ্বাসরুদ্ধকর থ্রিলার। এক কলেজ পড়ুয়া মেয়ের নিখোঁজ হওয়া থেকে শুরু হয় গল্প। তার খোঁজে নামে এক সৎ পুলিশ অফিসার। আর ধীরে ধীরে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর খুনের রহস্য। মাত্র ১০ ঘন্টার ভিতর একের পর এক চমক, টুইস্ট আর টার্ন। কে দোষী, কে নির্দোষ, আর কে সত্যের মুখোশ পরে আছে। মুভির শুরুতেই হিরো বলছিল, আমি জীবনে কখনো বিরক্তিকর, একঘেয়ে কাজ করতে চাইনি। সব সময় চেয়েছি যে কাজটা করব সেটা যেন উত্তেজনায় ভরা হয়, থ্রিলিং হয়। সেই কারণে আমি পুলিশ বিভাগে যোগ দিয়েছি। কিন্তু আমি ভাবিনি মাত্র ১০ ঘন্টার একটা তদন্ত আমার পুরো জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠবে। আমাদের হিরোর নাম কাস্ট্রো। তিনি একজন সাহসী ও দক্ষ পুলিশ ইন্সপেক্টর। সম্প্রতি তিনি একটি জটিল মামলা নিযুক্ত হন, কিন্তু বারবার চেষ্টা করেও সঠিক সূত্র খুঁজে পাচ্ছেন না। কেসটি ধীরে ধীরে তার মনে হতাশা ছড়িয়ে দেয়। ঠিক তখনই তার সহকারী এগিয়ে এসে বলেন, স্যার, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি আপনাকে একটা ঘটনা বলি, একটা স্টেশনে এক পুরোনো কেসের গল্প। ২০১৫ সালে আমি মাদুরায় কনস্টেবল ছিলাম। একদিন এক বৃদ্ধ তার নিখোঁজ নাতনির খোঁজে থানায় আসেন, কিন্তু থানার কেউ তাকে গুরুত্ব দেয়নি। কিছুদিন পর থানায় এক নতুন সাব ইন্সপেক্টর যোগ দেন। তিনি ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখেন এবং অনেক চেষ্টা করে মেয়েটিকে খুঁজে বের করেন। দুর্ভাগ্যবশত মেয়েটি তখন মৃত ছিল। ময়নাতদন্তে জানা যায়, মৃত্যুর পরও তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল এবং তার শরীরে দাঁতের দাগ ছিল। এসআই সেই দাঁতের দাগের সঙ্গে আগের ঘটনার সন্দেহভাজনদের দাঁতের গঠন মিলিয়ে দেখেন, কিন্তু কারোর সঙ্গে মেলেনি। তখন এসআই সন্দেহ করেন এই কেস থানায় কেউ নিচ্ছিল না কেন। হয়তো এর অপরাধ থানার কারো কাজ। তিনি একদিন থানার সবাইকে খাবারের দাওয়াত দেন। খাবার শেষে সবাইকে একটা আপেল খেতে দেন, যার কারণে সবাই পুরো ফলটি খেতে পারে না। এরপর ওই ফলগুলির মাধ্যমে সবার দাঁতের দাগ সংগ্রহ করা হয়। সেই দাগ মিলিয়ে দেখা যায় অপরাধী আর কেউ নয়, এই থানার ইন্সপেক্টর। প্রথমবার যখন বৃদ্ধ অভিযোগ করতে এসেছিলেন, তখন ইন্সপেক্টর মামলাটি এড়িয়ে গেছিলেন, কারণ সে নিজে দোষী ছিল। এসআই তাকে জিজ্ঞাসা করেন এবং তার অপরাধ প্রমাণ করেন, কিন্তু ইন্সপেক্টর তার প্রভাব খাটিয়ে শাস্তি এড়ানোর চেষ্টা করে। শেষমেশে এসআই বাধ্য হয়ে তাকে গুলি করে হত্যা করে। এর জন্য এসআই নিজেও সাসপেন্ড হয়েছিল। এই ঘটনা শোনানোর পর তিনি বলেন, আপনি যেমন সেই জটিল কেসটা সমাধান করেছিলেন, তেমনি এবারও পারবেন। বিশ্বাস রাখুন, আপনি পারবেন। তার মানে ওই এসআই আর কেউ না, আমাদের হিরো কাস্ট্রো ছিল। এরপর সিনেমার মূল অংশে আসা হয়, অর্থাৎ ১০ ঘন্টা আগে কি ঘটেছিল তা দেখানো হয়। রাতের বেলা তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরের এক ব্যস্ত বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রী বোঝাই বাস ছেড়ে যায়। বাসটি চেন্নাই হাইওয়ে ধরে দ্রুত গতিতে ছুটে চলেছে। বাসের ভিতর যাত্রীদের মধ্যে হাস্যরস, সাধারণ কথাবার্তা চলছে। এদিকে কোয়েম্বাটুর শহরের একটি থানায় এক মহিলা এক বৃদ্ধ লোককে সঙ্গে নিয়ে আসেন। মহিলা খুব চিন্তিত, তার কণ্ঠে আতঙ্ক আর চোখে অশ্রু। তাদের পরিচয় অনুযায়ী নিখোঁজ মেয়েটির নাম প্রিয়া, বয়স ১৯ বছর। প্রিয়া শহরের একটি নামী কলেজে পড়াশোনা করে এবং নিয়মিত একটা কোচিং সেন্টারেও যায়। প্রিয়ার মা জানায়, প্রিয়া সকাল ৮টায় কলেজে গিয়েছিল। প্রতিদিনের মতো বিকেলে ৬টায় কোচিং ক্লাসে যাবার কথা এবং সেখান থেকে রাত ৮টায় বাড়ি ফেরার কথা। কিন্তু আজ রাত ৯টা বেজে গেছে, সে বাড়ি ফেরেনি। ফোন বন্ধ বাজাচ্ছে। কোচিং সেন্টারে যোগাযোগ করলে তারা জানায় আজ সে ক্লাসে আসেনি। থানার ডিউটিতে তখন অফিসার ইনচার্জ ছিলেন ইন্সপেক্টর কাস্ট্রো। তিনি নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকা সত্ত্বেও এই কেসটি গ্রহণ করেন এবং তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেন। প্রথমেই কাস্ট্রো প্রিয়ার ছবি, মোবাইল নম্বর এবং অন্যান্য ডিটেলস সংগ্রহ করতে বলেন। এরপর তিনি কন্ট্রোল রুমে কল করে প্রিয়ার মোবাইল লোকেশন ট্র্যাক করার নির্দেশ দেন। রিপোর্টে দেখা যায় প্রিয়ার ফোন সর্বশেষ সক্রিয় ছিল থান্ডেল এলাকায়। তারপর থেকে ফোনটি সুইচ অফ হয়ে গেছে। কাস্ট্রো দ্রুত সিদ্ধান্ত নেন ঘটনাস্থলে গিয়ে সারেজমিনে তদন্ত করার। তিনি তার সহকারী সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে ওই এলাকায় পৌঁছে যান। থান্ডেলনগরের একটা বাস স্টপে পৌঁছে তারা স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক দোকানদার জানান, হ্যাঁ স্যার, এই ছবির মেয়েটি আজকেই দেখেছি। সে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোচিং সেন্টারের দিকে। তার কথাবার্তা অনুযায়ী ওই মেয়ে এখানে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে কোচিং সেন্টারে দিয়ে গেছে। ওই কোচিং সেন্টার আর দোকানের মাঝখানের ফাঁকে কিছু একটা ঘটেছে বলে হিরো সন্দেহ করেন। কাস্ট্রো আশপাশের এলাকা খুঁটিয়ে খোঁজ শুরু করেন। কিছু দূরে একটা রাস্তার লাইট ভাঙা দেখতে পান। অন্য সব স্ট্রিট লাইটগুলি ঠিকঠাক কাজ করছে, শুধু সেটাই অচল। আশেপাশে ছড়িয়ে আছে অস্বাভাবিক পরিমাণের গম্বুজাকৃতির কেঁচো জাতীয় পোকা। এগুলোর আচরণে কাস্ট্রোর সন্দেহ আরও ঘনীভূত হয়। লাইট পোস্টটির পাশে একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটি বাইরে থেকে বন্ধ, কিন্তু পাশে এসি ইউনিট থেকে জল চুইয়ে পড়ছে, যা প্রমাণ করে বাড়ির ভিতরে কিছুক্ষণ আগে কেউ ছিল।
কাস্ট্রো সিদ্ধান্ত নেন বাড়িটি খুলে ভিতরে প্রবেশ করার। তালা ভেঙে তারা ভিতরে ঢোকেন। ঘরের মধ্যে আলো নেই, কিন্তু ঠান্ডা তাপমাত্রা বুঝে দেয় এসি কিছুক্ষণ আগে বন্ধ করা হয়েছে। বাড়িতে মেঝেতে কিছু জায়গায় পোকার চলাচলের চিহ্ন এবং একজোড়া জুতোর চিহ্ন দেখা যায়, যা ইঙ্গিত দেয় কেউ এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেছে। সব তথ্য বিশ্লেষণ করে কাস্ট্রো বলেন, এটি নিছক একটি পালিয়ে যাওয়ার ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত অপহরণ। স্ট্রিট লাইটটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে যাতে কেউ দেখতে না পারে। সে লাইট পোস্টের নিচে কামলি পোকাগুলি বাড়ির ভিতরেও পাওয়া গেছে, অর্থাৎ মেয়েটি এখানে আনা হয়েছিল। এক তরুণী যখন নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই কেউ তার ওপর ইচ্ছা করে কামলি পোকাগুলি ছুঁড়ে মেরেছে। সে অবস্থায় প্রকাশ্যে পোশাক পরিবর্তন করা সম্ভব ছিল না, তাই নিশ্চিতভাবে কারো সাহায্যের প্রয়োজন পড়ে। এই সুযোগে কাছাকাছি থাকা এক বাড়ি থেকে একজন নারী তাকে সাহায্যের অজুহাতে বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখান থেকে মেয়েটিকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়, এমনটাই ধারণা করেন তদন্তকারী অফিসার আমাদের হিরো। অফিসারের সহকারী বলেন, স্যার এই কেসটা অন্য কাউকে দিয়ে আমরা ইলেকশন ডিউটিতে যাই। কিন্তু হিরো জবাব দেয়, এই মেয়েটি কেন অপহরণ করা হয়েছে সেটা যাই হোক, ওকে নিরাপদে উদ্ধার করা আমাদের দায়িত্ব। তারপর তিনি কন্ট্রোল রুমে ফোন করে বলেন, মেয়েটির ছবি আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও এবং চেকপোস্টেও ভালো করে গাড়ি চেক করো। এই সময় সেই নারী যিনি সাহায্যের কথা বলে মেয়েটিকে নিয়ে গেছিল ওই বাড়িতে, টাকা পেয়ে অপহরণকারীদের হাতে মেয়েটিকে তুলে দেয়। তারপর অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে চলে যায়। মেয়েটিকে অপহরণ করা হয়েছিল একটা নীল রঙের অগ্নি ভ্যানে। অপরদিকে পুলিশের একটি টিম কিডন্যাপ হওয়া মেয়েটির বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে যায়। এক পুলিশ অফিসার জিজ্ঞাসা করে, তোমার বান্ধবী কিডন্যাপ হয়েছে, তার কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? মেয়েটি বান্ধবী বলে, না স্যার, সে খুব ভালো মেয়ে। পুলিশ অফিসার বলে, যদি তুমি কিছু জানো তাহলে বলো, আমাদের সাহায্য হবে। তখন মেয়েটির বাবা বলেন, স্যার, আপনাদের কাজটা সকালে করা উচিত ছিল, রাতে এসে আপনি আমাদের বিরক্ত করছেন। এরপর মেয়েটির বাবা পুলিশকে বাড়ি থেকে বের করে দেন। এদিকে পুলিশ চেকপোস্টে নীল রঙের ওই অমনি ভ্যানটিকে থামানো হয়। পুলিশ অফিসার গাড়িটি থামিয়ে যাত্রীদের গন্তব্য জানতে চান। যাত্রীরা বলেন, আমরা ফাংশনে যাচ্ছি। এরপর অফিসার তাদের ড্রাইভিং লাইসেন্স দেখতে চান এবং গাড়ির বুট প্রেস খুলে দেখতে চান। বুট প্রেস খুললে তিরপলের নিচে লুকানো একটা মেয়েকে দেখতে পান। তখন অফিসার দ্রুত আরেকজন সহকর্মীকে ডাকেন। ঠিক সেই সময় গাড়ির যাত্রীরা হঠাৎ করে ভিতরে লুকানো বন্দুক বের করে দুই পুলিশ সদস্যের কপালে গুলি চালিয়ে দেয় এবং তাদের হত্যা করে দেয়। আরেকজন পুলিশ সদস্য বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে পালিয়ে যায়। হিরো খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তিনজন কনস্টেবল দায়িত্ব পালনের সময় দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছেন। ঘটনাটি ছিল খুবই ভয়াবহ। চারপাশে রক্তের দাগ, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র এবং আতঙ্কের ছাপ স্পষ্ট। হিরো চারিদিকটা খুঁড়িয়ে দেখেন। তিনি লক্ষ্য করেন একটা গাড়ি পালাতে গিয়ে ব্যারিকেডে ধাক্কা মেরেছে। ব্যারিকেডের গায়ে গাড়ির কিছু ভাঙা অংশ লেগে আছে। নিচে ছড়িয়ে আছে ভাঙা কাচের টুকরো। এছাড়া ব্যারিকেডে কিছু রঙের দাগ রয়েছে। তিনি দ্রুত সেই দাগগুলো পরীক্ষা করে গাড়ির রং ও মডেল নম্বর শনাক্ত করেন। এটি ছিল একটি নীল রঙের ওমনি ভ্যান। এরপর হিরো ওয়াকিটকির মাধ্যমে আশপাশের সব চেকপোস্টে বার্তা পাঠান এবং গাড়িটির বিবরণ জানিয়ে পুলিশ সদস্যদের সতর্ক করেন। তিনি বলেন, অপরাধীরা এখন মেন রোড ব্যবহার করবে না, তারা শর্টকাট রাস্তায় পালানোর চেষ্টা করবে। কারণ হিরো জানতেন দ্রুত পালাতে গেলে অপরাধীরা কম ভিড়ে রাস্তায় বেছে নেবে। হিরোর নিজের জানা একটা শর্টকাট রুট ধরে গাড়ি নিয়ে ধাওয়া করতে শুরু করেন। বেশ কিছু দূর গিয়ে তিনি দেখতে পান একটা নীল রঙের ভ্যান অনেক দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। ভিতরে থাকা কিডন্যাপাররা বুঝে যায় হিরো তাদের পিছনে আছেন। তারা আতঙ্কিত হয়ে আরও দ্রুত গাড়ি চালাতে থাকেন এবং পালানোর চেষ্টা করেন। হঠাৎ গাড়িটি হিরোর চোখের সামনে থেকে একেবারে অদৃশ্য হয়ে যায়। হিরো একটু হতভম্ব হয়ে যান। তিনি ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কিছু সময় পর তিনি একটা নির্জন স্থানে গাড়িটিকে দেখতে পান। গাড়ি থেমে আছে, কিন্তু একেবারে খালি। ভিতরে বা বুট স্পেসে কোনো কিছু নেই। হিরো গাড়িটি চারপাশ ঘুরে দেখেন এবং ব্যারিকেডের রং দাগগুলি স্পষ্ট দেখা যায়, যা নিশ্চিতভাবে বলে দেয় এই গাড়িটি অপহরণে ব্যবহৃত হয়েছে। হিরো চারিদিকে ভালোভাবে দেখে বুঝতে পারেন মেয়েটিকে নিশ্চয়ই কাছাকাছি কোথাও লুকিয়ে রাখা হয়েছে।
তিনি একটা পুরনো ও নির্জন বিল্ডিংয়ের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা নিশ্চয়ই এই বিল্ডিংয়ের ভেতরে আছে। কোনো সময় নষ্ট না করে তিনি ভিতরে ঢুকে পড়েন। ভিতরে ঢুকেই তিনি দেখতে পান চারপাশে অনেকগুলো পেট্রোল ভর্তি বোতল ছড়ানো। বোঝাই যাচ্ছে কিডন্যাপাররা মেয়েটিকে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছে। ঠিক তখনই হঠাৎ আক্রমণ করে বসেন কয়েকজন দুষ্কৃতী। শুরু হয় তীব্র মারামারি। হিরো একাই একাধিক অপরাধীর সঙ্গে মানসিকতার সঙ্গে লড়ে যান। শেষমেশে মারামারির মধ্যে একজন কিডন্যাপার ধরা পড়ে যায়। হিরো তখন ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, মেয়েটা কোথায়? ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি উত্তর দেয়, স্যার আমি কিছুই জানি না। আমাদের শুধু টাকা দিয়ে এই কাজ করানো হয়েছে। বলা হয়েছিল মেয়েটাকে একটা অন্য গাড়িতে তুলে দিতে। আমরা সেটাই করেছি। তারপর কি হয়েছে আমাদের জানা নেই। হিরো কঠিন স্বরে বলেন, তোমাদের এই কাজ কে দিয়েছে তাকে এখনই ফোন করো। লোকটি বাধ্য হয়ে ফোন করে। ওপাশ থেকে একজন বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার? লোকটি কৌশলে বলে, না স্যার, শুধু জানতে চেয়েছিলাম মেয়েটি ঠিকমতো পৌঁছেছে কিনা। ওপাশের লোক তখন টের পায় আশেপাশে পুলিশ আছে। সে হঠাৎ তীক্ষ্ণ গলায় বলে, লাউডস্পিকার অন করো। তারপর সরাসরি হিরোকে উদ্দেশ্য করে বলে, তুই যত বড়ই হোস কিছুই করতে পারবি না। যা পারিস করে দেখা। এই বলে সে ফোনটা কেটে দেয়। এ কথা শুনে হিরো প্রচণ্ড রেগে যায়। তিনি বলেন, ভালোভাবে বাঁচার জন্য তোমরা মেয়েদের অপহরণ করবে, নির্যাতন করবে, মারবে, আর আমরা চুপ করে বসে থাকব। এই কথা বলে তিনি আগুন জ্বলতে থাকা একটা কাঠ তুলে সেই অপরাধীর মুখে জোরে ছুঁড়ে মারেন। তিনি সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে ফোন করেন এবং বলেন, এইমাত্র যে নম্বর থেকে ফোন করা হয়েছে সেটা ট্র্যাক করো। কন্ট্রোল রুম থেকে জানানো হয় নম্বরটি বেঙ্গালুরুতে রেজিস্টার করা হয়েছে, তবে শেষ অবস্থান ছিল কাল্লাকুরিচিতে। তারপর ফোন বন্ধ হয়েছে। এই সময় কন্ট্রোল রুমে আরেকটা ফোন আসে। এক যাত্রী কল করে বলেন, স্যার, আমরা আয়াম্বন ট্রাভেল নামের এক বাসে আছি। ওই বাসের একজন মেয়েকে নির্যাতন করা হচ্ছে। দয়া করে তাড়াতাড়ি এসে বাঁচান। অফিসার বলেন, বাসটি এখন কোথায় আছে? যাত্রীটি বলেন, বাসটি এখন কাল্লাকুর্চি থেকে 5 কিমি দূরে। এছাড়াও সে বাসের নাম্বার উল্লেখ করে। আর কিছু বলার আগেই ফোন কেটে যায়। পুলিশ দ্রুত খবর পায় যে আয়াম্বন ট্রাভেলস নামে একটা বাসে একজন মেয়েকে নির্যাতন করা হচ্ছে। খবরটা আসার সময় বাসটি ছিল কাল্লাকুর্চি টোল গেট থেকে 5 কিলোমিটার দূরে। পুলিশ তখনই দেখে যে বাসটি টোল গেট পার করে চলে গেছে। তারা ভাবে, যদি একটু আগে জানতাম তাহলে বাসটা তখনই আটকানো যেত। ভোর 2:50 পুলিশ বাসের অবস্থান শনাক্ত করে এবং সেটিকে থামিয়ে দেয়। তারা বাসের চারপাশ ঘিরে ফেলে এবং সবাইকে নামতে বলে। বাসের ড্রাইভার অবাক হয়ে জানতে চায়, হঠাৎ নামতে বলছেন কেন? তখন পুলিশ জানায়, বাস মালিককে খবর দিতে হবে। ঠিক তখনই বাস কোম্পানি থেকে ফোন আসে, কারণ বাসে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। ড্রাইভার ফোনে বলে, বাসটা এখন থেমে আছে কারণ পুলিশ চেক করছে। পুলিশ বাসে উঠে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। হঠাৎ তারা একটি ভয়ানক ঘটনা দেখে। একজন তরুণ ছেলে, নাম চিবা, গলায় ধারালো কিছু দিয়ে কাটা অবস্থায় মৃত পড়ে আছে। পুলিশ অবাক হয়ে যায়, কে এই ছেলে? কে তাকে মেরেছে? তার পরিবার কোথায়? এই সময় বাসে থাকা এক মেয়ে, নাম দিব্যা, হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে। তখন পুলিশ দিব্যাকে ও অন্যান্য যাত্রীদের শান্ত করে এবং সবাইকে থানায় নিয়ে যায়। অন্যদিকে আমাদের হিরোর পাশে থাকা এক পুলিশ অফিসারকে বলেন, কন্ট্রোল রুম থেকে খবর এসেছিল এই বাসে এক মেয়েকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু এখানে এসে দেখি এক ছেলেকে খুন করা হয়েছে। নিশ্চয়ই এই ঘটনার পিছনে কোনো বড় রহস্য আছে। যে মেয়েটি নিখোঁজ তাকে যে কোনোভাবে খুঁজে বের করতেই হবে, কিছু খারাপ ঘটার আগেই। এরপর হিরো তার টিমকে কঠোরভাবে বলেন, তৎক্ষণাৎ তদন্ত শুরু করো। এই সময় একজন ফরেনসিক ডাক্তার এসে বলে, স্যার, এই সময় আমাকে কেন ডেকেছেন? হিরো উত্তর দেন, দুঃখিত ডাক্তার, কিন্তু আমাদের এখনই মৃতদেহের পোস্টমর্টমের রিপোর্ট দরকার। এই রিপোর্ট ছাড়া হত্যাকারীকে খুঁজে বের করা কঠিন হবে। ডাক্তার বলেন, পোস্টমর্টমের কিছু নিয়ম কানুন আছে যেগুলো মানতেই হয়। তখন হিরো অনুরোধ করে বলেন, এই কেসটা দ্রুত শেষ করতে হবে। আপনি কি একটু নিয়ম শিথিল করে রিপোর্টটা তাড়াতাড়ি দিতে পারবেন?
ডাক্তার সম্মতি দিয়ে বলেন, আপনি যখন এতটা চেষ্টা করছেন, তখন আমরাও যতটা সম্ভব সাহায্য করব। তারপর মৃতদেহটি দ্রুত পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বাসে থাকা সব যাত্রীকে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু হয়। বাসে একজন গর্ভবতী নারীও ছিলেন। আরেকজন যাত্রী ছিলেন যিনি সেলফি তোলার খুব শৌখিন। যেখানে যান সেখানে সেলফি তোলেন। এমনকি স্টেশনেও এসেও তিনি সেলফি তুলছিলেন। তখন হিরো বিরক্ত হয়ে বলেন, সবার আগে মোবাইল ফোন জমা দিন। এরপর তিনি তার সহকারীকে বলেন, কন্ট্রোল রুমে ফোন করে খোঁজ নাও, কে ওই মেয়েটাকে টর্চার করা হচ্ছে বলে খবর দিয়েছিল। তিনি আরও নির্দেশ দেন, এখানে যারা আছে সবার ফিঙ্গারপ্রিন্ট আর বায়োডাটা ফরেনসিক বিভাগে পাঠাও। কেউ আগে কোনো মামলায় জড়িয়ে ছিল কিনা সেটাও যাচাই করো। বাসে প্রায় ২০-২৫ জন যাত্রী ছিলেন, তাই পুরো তদন্ত খুব গোছানোভাবে শুরু হয়। বাসটি চেন্নাই থেকে কোয়েম্বাটুর যাচ্ছিল। প্রত্যেক যাত্রীর নিজস্ব একটা কারণ ছিল এই ভ্রমণের পিছনে। তাই পুলিশ প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসা করতে থাকে, আপনি কোয়েম্বাটুর কেন যাচ্ছেন? একজন ব্যক্তি হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার মায়ের অপারেশনের জন্য একটু টাকার দরকার ছিল। টাকাটা জোগাড় করতেই চেন্নাই এসেছিলাম। এখন টাকাটা হাতে পেয়েছি, কিন্তু মা মারা গেছে। আমি শুধু মায়ের মুখটা একবার দেখতে চাই, তাই যাচ্ছি। এই কথা শুনে সহানুভূতি প্রকাশ করে এক সহকারী বলেন, ঠিক আছে, কাঁদবেন না। আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এদিকে থানায় থাকা দিব্যা হঠাৎ বাসের কন্ডাক্টরের জামা চেপে ধরে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠেন, তুই কেন ওকে মেরে ফেললি? কেন ওকে মেরে ফেললি? এই দৃশ্য দেখে হিরো সঙ্গে সঙ্গে কন্ডাক্টরকে আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন কন্ডাক্টর বলতে শুরু করেন, স্যার, রাত ৮টার সময় বাসটি ছাড়ার কথা ছিল। যাত্রীরা একে একে বাসে উঠেছিলেন। তখন ওই সেলফি পাগল যাত্রী এসে সবার সঙ্গে সেলফি তুলতে শুরু করে। কেউ হাসি মুখে পোজ দিচ্ছিল, আবার কেউ বিরক্ত হয়ে বকাঝকা করছিল। এমনকি ড্রাইভার আর আমাকেও সেলফির মধ্যে ধরে নিয়েছিল। এই বাসেই থঙ্গুদুরে নামে এক ভদ্রলোক উঠেছিলেন। উনি অনেকদিন ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। এবার একজন মেয়ে পছন্দ হয়েছে। পরদিন সকালেই বিয়ে। সেই আনন্দে উনি কোয়েম্বাটুর যাচ্ছেন। বাসে উঠে বারবার বলছিল, দ্রুত চালাও, দ্রুত চালাও। এরপর বাসে উঠে জিবা আর তার প্রেমিকা দিব্যা। মনে হচ্ছিল তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। জিবা ওকে শান্ত করছিল, চিন্তা করো না, আমার বন্ধুরা আমাদের সাহায্য করবে, সব ঠিক হয়ে যাবে। এরপর হিরো যাত্রী তালিকা দেখতে গিয়ে খেয়াল করেন যেখানে জননী নামে এক মেয়ের নাম আছে, কিন্তু সে বাসে নেই। তখন হিরো জিজ্ঞাসা করে, এ মেয়েটি বাসে ওঠেনি কেন? কন্ডাক্টর বলেন, স্যার, রাত ৯টার সময় বাসটি অশোকনগর স্টপে পৌঁছায়। সেখানে জননী বাসে ওঠার কথা ছিল। তাকে ফোন করা হয়েছে, কিন্তু সে ফোন বন্ধ ছিল। পরে বুঝি সে আর আসছে না। তখন আমরা দুজন নতুন যাত্রীকে বাসে বসিয়ে নিই। এরপর হিরো লক্ষ্য করেন কন্ডাক্টরের মাথায় ব্যান্ডেজ বাঁধা আছে। তখন তিনি জিজ্ঞাসা করেন, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আসল ঘটনা কি? কন্ডাক্টর বলেন, স্যার, বাসে উঠেই দেখি গর্ভবতী মহিলা বমি করছে। তখন আমি রেগে গিয়ে বলি, আপনি যদি ব্যাগ নিয়ে আসেন তাতেই করুন, বাসে বমি করবেন না। এই কথা শুনে জিবা খুব রেগে যায়। বললেন, একজন গর্ভবতী মহিলার সঙ্গে এইভাবে কথা বলে কেউ? এরপর আমাদের মধ্যে তর্ক শুরু হয়। পরে তা মারামারিতে বদলে যায়। সেই মারামারিতেই জিবা আমাকে আঘাত করে আর আমার মাথা ফেটে রক্ত পড়ে। তখনই এই ব্যান্ডেজ করতে হয়েছে। এখন বর্তমান সময়ে হিরো কন্ডাক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করেন, তারপর তুমি জিবাকে শেষ কবে দেখেছো? কন্ডাক্টর জানান, যখন বাসের সব যাত্রীকে পানি, স্ন্যাক্স আর ওয়েট টিস্যু সরবরাহ করছিলাম, তখনই আমি ওকে শেষ দেখেছি। হিরো যখন বাসের যাত্রীদের বিস্তারিত জানতে চান, কন্ডাক্টর বলেন, মোট ১৬টি টিকিট আগে থেকে বুক করা হয়েছিল, কিন্তু একজন যাত্রী আসেনি। তার মানে বাকি ১৫ জন। এর বাইরে আমি নিচেও আরও ১০টি টিকিট বিক্রি করেছি। মোট ২৫ জন যাত্রী ছিলেন বাসে। বাকি সব তথ্য ফাইলে রয়েছে। এরপর হিরো ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, যে মহিলা বমি করছিল তার জন্য কেন বাস থামাওনি? ড্রাইভার উত্তর দেন, স্যার, এই বাস জিপিএস ট্র্যাকিংয়ের অধীনে চলছে। আমরা কোথায় যাচ্ছি, কোথায় থামছি, সব কিছু বাসের মালিক জানেন।
যদি বাস থামাতে হয় তবে মালিকের অনুমতি লাগবে। উনি নিরাপদ জায়গা বলে দিলেই সেখানে থামাতে পারি, তাই থামাইনি। এরপর হিরো জানতে চান, এই বাসে যাত্রীদের মধ্যে কেউ কি জিবার সঙ্গে ঝগড়া করেছিল? তখন কন্ডাক্টর বলেন, হ্যাঁ স্যার, একজন মেয়ে করেছিল। হিরো তখন বলেন, কে সেই মেয়ে? এরপর মেয়েটিকে ডেকে এনে জিজ্ঞাসা করা হয়, তোমার আর জিবার মধ্যে কি সমস্যা ছিল? মেয়েটি বলেন, আমার আর জিবার মধ্যে কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল কন্ডাক্টর আর জিবার মধ্যে। আমরা তো স্টপেজে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। যখন বাস থামে আমরা উঠে যাই। তখন দেখি ভিতরে ঝগড়া চলছে। কি নিয়ে হচ্ছে তা বুঝিনি। কিন্তু আমার চোখের সামনে কন্ডাক্টরের কপাল থেকে রক্ত চুইয়ে পড়ছে। আমি ডাক্তার, তাই চুপ থাকতে পারিনি। জিবাকে খুব করে বকাঝকা করি। এরপর কন্ডাক্টরের মাথায় ব্যান্ডেজ বেঁধে দিই। তিনি আরো বলেন, পরে জানি কি নিয়ে এই ঝামেলা হয়েছিল। তিনি আরো বলেন, পরে জানি কি নিয়ে এই ঝামেলা হয়েছিল। তখন বুঝি জিবা আসলে ঠিকই কথা বলেছিল। তারপর আমি ওকে আলাদা করে ডেকে সরি বলেছি। হিরো তখন জিজ্ঞাসা করেন, তুমি কি জিবার সঙ্গে একা সময় কাটিয়েছো? ডাক্তার বলেন, হ্যাঁ স্যার, কিছুক্ষণের জন্য ওর সঙ্গে একা কথা বলেছিলাম। ঠিক সেই সময় হিরোর কাছে একটা গুরুত্বপূর্ণ ফোন আসে। তিনি বলেন, আপনারা একটু বাইরে অপেক্ষা করুন। তারপর ফোন রিসিভ করে। এই ফোনটা ছিল সেই নিখোঁজ মেয়ের ব্যাপারে, যাকে হিরো কাল্লাকুর্চি এলাকায় খুঁজতে বলেছিল। পুলিশ দল সেই জায়গায় ঘুরে ঘুরে খোঁজ করছিল। তখনই এই ফোন আসে। কারণ এখন নির্বাচন আসছে বলে সব রাজনীতিকরা এলাকায় সক্রিয় হয়ে গেছে। তাই হিরো বলেন, ওখানে অপহৃত মেয়েকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। তবু সব জায়গা ভালো করে তল্লাশি করুন। এরপর হিরো জিভিয়ার গার্লফ্রেন্ডকে ডাকেন। তখন দিব্যা বলেন, হ্যাঁ স্যার, ও একলাই আমার সঙ্গে এসেছে। কিন্তু হিরো প্রশ্ন করে, তোমরা তো দুজনেই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছো, কি হয়েছে ঠিক করে বলো। তখন দিব্যা বলে, আসলে আমরা দুজনেই একসঙ্গে যাত্রা করছিলাম। বাসে গর্ভবতী এক মহিলাকে কন্ডাক্টরের কারণে প্রচণ্ড কান্নাকাটি করতে দেখি। তখন আমি বললাম, তুমি এখানে বসো, আমি গিয়ে পাশে বসি। আমি ওনাকে সাহায্য করতে চেয়েছিলাম। গর্ভবতী সেই মহিলা বলছিল, আমার স্বামী প্রথমে খুব ভালো ছিল, কিন্তু পরে তার আসল রূপ বের হয়ে আসে। তিনি বাড়িতে আমাকে প্রচণ্ড নির্যাতন করতেন। আমি সেই ঘরে আর থাকতে পারছিলাম না। অন্তত এই শিশুটির জন্য হলেও বাঁচতে চেয়েছিলাম, তাই বাড়ি ছেড়ে চলে এসেছি। হিরো তখন দিব্যাকে জিজ্ঞাসা করে, তোমার আজীবার সম্পর্ক কি? দিব্যা বলে, আমরা কলেজ থেকে প্রেম করি, প্রায় 4 বছর হয়ে গেছে। একবার আমার বোনের জন্মদিনে জিবিয়া সরাসরি আমার বাবার কাছে গিয়ে বলেন, আমরা একে অপরকে ভালোবাসি, আমাকে বিয়ে করতে চান। আমি সেটা একেবারেই আশা করিনি। এতে আমার দাদা এবং আত্মীয়রা রেগে গিয়ে জিবাকে মারধর করে এবং তাড়িয়ে দেয়। এই ঘটনা জানাজানি হতেই আমার বাড়িতে আমার বিয়ের বন্দোবস্ত করে ফেলে। তখন আমি জিবাকে ফোন করে বলি, আমাকে এখান থেকে নিয়ে চলো। এরপর আমরা দুজনে পালিয়ে এসেছি। হিরো জিজ্ঞাসা করে, তোমার সন্দেহ হচ্ছে কার ওপর? দিব্যা বলে, না স্যার। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় তোমার বাবার মায়ের ওপর, তখন দিব্যা একটু চিন্তায় পড়ে যায়। হিরো বলে, ঠিক আছে, সময় নিয়ে ভাবো, বাইরে গিয়ে অপেক্ষা করো। এই সময়ে বাইরে মারামারির আওয়াজ শোনা যায়। হিরো বেরিয়ে এসে দেখেন একজন অভিযুক্ত ব্যক্তি হিরোর সহকারীর সঙ্গে মারামারি করছে। ওই ব্যক্তি মদের দোকানে তালা ভাঙার চেষ্টা করছিল। পুলিশ এসে সেই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে পুলিশের গায়ে হাত তোলে। তাই পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। তিনি বারবার বলেন, আমি নেশায় ছিলাম, মাফ করে দিন। কিন্তু তবু তাকে লকআপে বন্দি করা হয়। এদিকে দিব্যা থানায় একজনকে দেখে ভয় পায়। তিনি হিরোকে বলেন, স্যার, আমার সন্দেহ হচ্ছে এই লোকটার ওপর। তখন পুলিশ তাকে ধরে মারধর করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। হিরো বলে, তুমি এটা কেন করেছো? ওই ব্যক্তির নাম কেশব। সে ছিল দিব্যার ভাই, জগনের ঘনিষ্ঠ বন্ধু। কেশব জানতো দিব্যা আর জীবার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও জগন ও কেশব দুজনেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিল, তবুও দিব্যা ও জীবা একে অপরকে ভালোবাসতো এবং গোপনে যোগাযোগ করত। একদিন চিপা সাহস করে দিব্যার বাড়িতে গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু দিব্যার পরিবার, বিশেষ করে জগন ও কেশব,
রেগে গিয়ে তাকে মারধর করে এবং তাড়িয়ে দেয়। এরপর থেকেই জিব্বিয়া ও দিবা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গোপনে একটা বাসে উঠে পড়ে। এই খবর কেশবের কাছে পৌঁছায়। সে নিজের চোখে দেখে দিব্যা আর জিবা একসঙ্গে বাসে উঠছে। সঙ্গে সঙ্গে সে জগনকে ফোন করে। জগন তখন বলে, ঠিক আছে, তুমি তাদের পিছনে যাও, আমি বাকিটা দেখছি। সেই নির্দেশ মেনে কেশবও সে বাসে উঠে পড়ে এবং যাত্রা শুরু করে। বাস অনেকটা পথ চলে যাওয়ার পর কেশব আবার জগনকে ফোন করে জিজ্ঞাসা করে, এখন কি করব? জগনের উত্তর ছিল, তুমি কিছু করো না, আমি সব সামলাচ্ছি। এদিকে বাইরে কনফিউজিং শব্দ শুনে হিরো বাইরে বেরিয়ে এসে দেখেন যে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তি একজন পুলিশ অফিসারের বন্দুক ছিনিয়ে নিয়েছে এবং সমস্যা তৈরি করছে। হিরো তাকে শান্তভাবে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক তখনই ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন আসে। তারা জানায় যে বাসে জিবার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে একটি ছুরি উদ্ধার হয়েছে। সেই ছুরির হাতলে যে আঙুলের ছাপ ছিল তা মিলেছে এক যাত্রীর সঙ্গে। তার নাম গুরু। এই তথ্য পাওয়ার পর হিরো সঙ্গে সঙ্গে গুরুকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। হিরো সরাসরি প্রশ্ন করেন, এই ছুরি বাসে কোথা থেকে এলো? আর তাতে তোমার হাতের ছাপ কেন আছে? গুরু একটু ঘাবড়ে গিয়ে বলে, স্যার, আমি খুন করিনি, আমি শুধু ছুরিটা একবার হাতে নিয়েছিলাম, কোথা থেকে পড়েছিল সেটা সরাতে গিয়ে ছুঁয়ে ফেলি। তখন হিরো বলে, তুমি যেটা বলছো এটা বিশ্বাস করা কঠিন। গুরু আগে এক হোটেলে কাজ করত। একদিন জিবা আর দিব্যা সেই হোটেলে খেতে যায়। দিব্যা ওয়াশরুমে যায়, কিন্তু কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। জিবা জিজ্ঞাসা করলে সে জানায় গুরু মোবাইল ক্যামেরা চালু করে ওয়াশরুমে ঢুকে মেয়েদের ভিডিও করছিল। তারা সঙ্গে সঙ্গে গুরুর ফোন নিয়ে তার ভিডিওটি ডিলিট করে এবং তাকে মারধর করে। পরে হোটেল মালিক গুরুকে চাকরি থেকে বের করে দেয়। এই কারণে গুরু খুব হতাশ হয়ে পড়ে। এরপর একদিন জিবা আর দিব্যা বাসে পালিয়ে যাচ্ছিল। গুরু সেটা দেখে প্রতিশোধ নেওয়ার জন্য ওই বাসে উঠে পড়ে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সে লুকিয়ে থাকা ছুরি নিয়ে জিবাকে খুন করতে যায়, কিন্তু গিয়ে দেখে জিবা আগেই খুন হয়ে গেছে। ভয়ে ছুরিটা ফেলে দেয় এবং ভাবে হয়তো নতুন কেউ বাসে উঠেছে। সে দৌড়ে পালিয়ে যায়। গুরু খুন করেনি, কিন্তু খুন করার ইচ্ছা ছিল, এটা সে নিজে স্বীকার করে। বাসে থাকা যাত্রীদের সবার হাতের ছাপ নেওয়া হয়েছিল, যাতে বোঝা যায় কারো বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা। তখন এক পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে বাসে থাকা দুজন যাত্রীর হাতে ছাপ আগের এক মার্ডার কেসের তালিকার সঙ্গে মিলে গেছে। হিরো তখন ওই দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায় তারা ছিল পেশাদার খুনি, অর্থাৎ কন্ট্রাক্ট কিলার। কেউ একজন তাদের টাকা দিয়ে জিবাকে খুন করতে বলেছিল, কিন্তু তারা বলেছে ওরা জিবাকে খুন করেনি। হিরো যখন জানতে চান কেন তাদের জুতায় রক্তের দাগ, তখন তারা জানায় পথে এক লোকের ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে ওকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল। তখন ছুরিটা লোকটার হাতে লেগে যায় আর রক্ত পড়ে। সেই রক্তই তাদের জুতোয় লেগে যায়। তারা বলে যখন তারা জিবাকে খুন করতে গিয়ে বাসে ওঠে তখন দেখে জিবা আগেই মারা গেছে। তারা এরপর সেই লোকটাকে ফোন করতে চায় যে তাদের খুনের জন্য টাকা দিয়েছিল, কিন্তু বাসে ফোন সিগন্যাল ছিল না, তাই যোগাযোগ করতে পারেনি। তাদের জিজ্ঞাসা করলে দুই কন্ট্রাক্ট কিলার বলে, আমরা জিবাকে মারিনি, যে টাকা দিয়েছে আমরা তাকে দেখিয়ে দেব। পুলিশ স্টেশনে বসে থাকা সেই লোকটিকে দেখে সবাই চমকে যায়। সে আর কেউ নয়, কেশব। কেশব পালানোর চেষ্টা করে, কিন্তু হিরো তাড়াতাড়ি তাকে ধাওয়া করে। ঠিক তখনই স্টেশনের বিদ্যুৎ চলে যায় আর কেশবের লোকেরা পেট্রোলে বোমা ছুঁড়ে হট্টগোল শুরু করে। তবু হিরো কেশবকে ধরে ফেলে আর রাগে তাকে মারতে শুরু করে। এই সময় দিব্যের বাবা আর ভাই জগন স্টেশনে এসে উপস্থিত হয়। হিরো জগনকে দেখে আরও খেপে যায়। তোরা টাকা দিয়েছিস বলে সে জগনকে মারতে শুরু করে। তখন একজন হিউম্যান রাইটস কর্মী এসে বাধা দেন। এইভাবে জেরা করা যায় না বলে তিনি প্রতিবাদ করতে থাকেন। কিন্তু মহিলা পুলিশ অফিসার বলেন, এইসব করেও তো আসামিকে খুঁজে পাচ্ছি না। এই সময় হিরোর টিম থেকে ফোন আসে, আপনি যেসব জায়গায় কথা বলেছেন সব খুঁজে দেখেছি, কিন্তু সেই মেয়েটি কোথাও পাওয়া যাচ্ছে না। হিরো রেগে যান, ফোনে চেঁচিয়ে বলেন, সে কোথায় আমি জানি না, কিন্তু আজ রাতের মধ্যেই ওকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ডাক্তাররা পোস্টমর্টম করতে আসলে চমকে যান, জিবার মরদেহ হাসপাতালে নাই। হিরো সহকারী সন্দেহ করে বলেন,
আমরা সত্যি সত্যি আসামির খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম। কেউ ইচ্ছা করে আমাদের তদন্ত বাধা দিচ্ছে। হিরো মনে করেন তথ্য কেউ না কেউ ফাঁস করছে। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান এবং খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে হাসপাতালের এক ময়লা ব্যাগে মরদেহ লুকানো অবস্থায় পাওয়া যায়। ডাক্তার হিরোকে বলেন, জীবা শ্বাসরোধে মারা যায়নি। নখে কোনো প্রতিরোধের চিহ্ন নেই। তাকে অজ্ঞান অবস্থায় মারা হয়েছে। ড্রাগ বা অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়েছে। এই ড্রাগ 6 ঘন্টার মধ্যে শরীর থেকে উবে যায়। তাই মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল, যাতে পোস্টমর্টমে ড্রাগের প্রমাণ না পাওয়া যায়। তার মৃত্যু হয়েছে লম্বা ধারালো অস্ত্রের আঘাতে। এই কথাগুলো শুনে হিরো হতাশ হয়ে পড়েন। সবাইকে জিজ্ঞাসা করলে সবাই একে অপরকে দোষ দিতে শুরু করে। কেস যেন আরো ঘোলাটে হয়ে যায়। হঠাৎ একটি লাল রঙের গাড়ি রাস্তার পাশে একটা নির্জন জায়গায় থামে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে পড়ে এবং দ্রুত রাস্তার ধারে পড়ে থাকা এক মেয়ের মৃতদেহ তুলে গাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর তারা গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত পালাতে শুরু করে। ঠিক সেই সময় ওই রাস্তায় একটা পুলিশ চেকপোস্ট ছিল। পুলিশ তখন অন্যান্য গাড়ি চেক করতে ব্যস্ত ছিল। লাল গাড়িটি চেকপোস্টে থামার বদলে স্পিড বাড়িয়ে সোজা চলে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে বিষয়টি হেডকোয়ার্টারে জানিয়ে দেয় এবং লাল গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। শুরু হয় উত্তেজনাপূর্ণ এক তাড়া। গাড়িটি নানা অলিগলি, ট্রাফিক ও বাধা পেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশও সহজে হাল ছেড়ে দেয় না। অবশেষে একটা ফ্লাইওভারের কাছে গাড়িটি আটকে দেওয়া হয়। গাড়িটি থামতেই ভিতর থাকা গুন্ডারা বেরিয়ে এসে পুলিশের সঙ্গে মারামারি লিপ্ত হয়। তখন হিরো নিজে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় এক দারুণ অ্যাকশন সিন। হিরো একে একে সব গুন্ডাদের কাবু করতে থাকেন। সবাইকে সামলে হিরো অবশেষে গাড়ির দরজা খুলে ভিতরে যান। ভেতরে থাকা মেয়েটিকে দেখে হিরোর চোখ বড় বড় হয়ে যায়। তিনি ভেবেছিলেন এই মেয়েটি সেই যাকে তিনি খুঁজছিলেন। কিন্তু না, এই মেয়েটি একেবারে আলাদা। আর অবাক করার মতো বিষয় হলো, এই মেয়েটি সেই জননী যার নাম বাসের যাত্রী তালিকায় ছিল। এখন হিরো সে বাস ড্রাইভারকে এনে জিজ্ঞাসা করেন, তোমার বাসে যে মেয়েটি ওঠেনি সে কিভাবে এখানে এলো? ড্রাইভার জবাব দেয়, স্যার আমি কিভাবে জানবো? আমরা বাস ঠিক সময়ে সেই জায়গায় থামিয়েছিলাম। মেয়েটি বাসে ওঠেনি, তাই আমরা চলে এসেছি। আপনি বিশ্বাস না করলে আমাদের কোম্পানিতে ফোন করে জিজ্ঞাসা করুন, ওদের কাছে সব রেকর্ড আছে। হিরো সঙ্গে সঙ্গে বাস কোম্পানিতে যোগাযোগ করেন এবং জানতে চান বাসটি কোথায় কোথায় থেমেছে। বাস কোম্পানি বিস্তারিত তথ্য দেয়, বাস কোন স্টপে থেমেছে, কতক্ষণ অপেক্ষা করেছে সবই। এরপর হিরো সেই এলাকায় থানায় যান যেখানে ধারণা করা হয়েছিল মেয়েটি বাসে উঠেছিল। তিনি পুলিশের কাছে অনুরোধ করেন, এই নাম্বারে বাসটা রাত 8টা 30 মিনিটে এখানে এসেছিল। একটু সিসিটিভি ফুটেজ চেক করুন। কোনো মেয়ে কি সত্যি বাসে উঠেছিল? আর সে কি পোশাক পরেছিল? কিছুক্ষণ পর পুলিশ ফোন করে জানান, স্যার ফুটেজ আমরা দেখে ফেলেছি। বাসটি সত্যিই এখানে এসেছিল, কিন্তু ওই সময় কোনো মেয়ে আসেনি বা যায়নি। শুধু দুজন লোক বাসে উঠেছিল। হিরো ফোন রেখে দেন, কিন্তু এর মধ্যে তার মাথায় ঘুরতে থাকে নানা প্রশ্ন। তিনি আবারও সেই অফিসারকে কল করে আরেকটি অনুরোধ করেন, কিন্তু সেটা কি আমাদের জানানো হয় না। এরপর স্টেশনে থাকা সবার মোবাইল ফেরত দিয়ে হিরো বলেন, সবাই পরিবারের সঙ্গে কথা বলো, জানাও তোমরা নিরাপদে আছো। এই সময় হিরো টোলগেটে সিসিটিভি ফুটেজ খুঁজে দেখেন। ঠিক তখনই স্টেশন থেকে ফোন আসে, স্যার সবার পরিবারকে ফোন করেছিল, কিন্তু একজন শুধু ভান করছিল, বাসের ড্রাইভার নিজেই। হিরো সন্দেহ ঘনিয়ে আসে। তিনি বাসের টোল গেট ফুটেজ দেখতে থাকেন। দেখতে পান একটা টোল গেট থেকে অন্যটিতে পৌঁছাতে বাস কখনো তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, আবার কখনো অনেক দেরিতে। কিছু একটা তো ঠিক নেই। এখন হিরো ফিরে তাকান সেই ছেলেটির দিকে যে সেলফি তুলছিল। তাকে ডেকে বলেন, তোমার ফোন দাও, সব ছবি ল্যাপটপে কপি করতে হবে। ছবিগুলো পুলিশ স্টেশনে থাকা অন্য ছবি ও ভিডিওর সাথে মেলাতে থাকেন। কোনো অসঙ্গতি আছে কিনা খুঁজে দেখেন। এরপর হিরো বাসের সব যাত্রীকে ছেড়ে দেন। দিব্যাকে তার বাবার সঙ্গে বিদায় দিয়ে বলেন, খুনিকে খুঁজে পাওয়া গেছে। সহকারী পুলিশ অফিসার অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কি সন্দেহ করছেন বাস ড্রাইভারকে? কিন্তু সে তো বাস চালাচ্ছিল। হিরো গম্ভীর গলায় বলেন,
ঠিক এই কারণেই তো তাকে সন্দেহ হচ্ছে। আমি কখনোই বলিনি মরদেহ কোথায় পাওয়া গেছে। কিন্তু ড্রাইভার নিজেই সে জায়গার নাম বলেছে। সে জানল কিভাবে? এটা সে কেবল তখনই জানতে পারে যদি সে নিজেই সেখানে থেকেছে। এখন এক চমকপ্রদ তথ্য সামনে আসে। বাস কোম্পানির রেকর্ড ও টোলগেট ফুটেজ ঘেঁটে দেখা যায় সকাল ৯টায় আইমবন ট্রাভেলসের মূল যাত্রীবাহী বাস স্টপে পৌঁছেছিল। কন্ডাক্টর তখন ফোন করে বলেছিল, মেয়েটির ফোন বন্ধ পাচ্ছি, তাই আমরা চলে যাচ্ছি। কিন্তু হিরো বিস্ময়ে আবিষ্কার করেন সকাল 8:30টায় একই নাম্বার প্লেট আরেকটি বাস সেই স্টপে অতিক্রম করেছিল, আর সেই বাসেই জননী উঠেছিল। হিরো তখন সব টোলগেটের সিসিটিভি মিলিয়ে দেখেন। স্পষ্ট বোঝা যায় যে দুটি বাস একই নম্বর প্লেট ব্যবহার করে দুই ভিন্ন রুটে চলছে। কোথাও একই সময় দুই জায়গায় অবস্থান করার মতো প্রমাণ মেলে। সন্দেহ গাঢ় হয়। হিরো ড্রাইভারের ফোন ট্র্যাক করান, যেটি যাত্রী ছিল না। এরপর স্টেশনে থাকা সবার ফোন যাচাই করানোর সময় একমাত্র সেই ড্রাইভার ফোন করার অভিনয় করছিল। এখানেই হিরো নিশ্চিত হন এই ড্রাইভারই মামলার মূল অপরাধী। ফরেনসিক রিপোর্টে লেখা ছিল ধারালো অস্ত্র দ্বারা খুন। হিরো সাথে সাথে বাসের টুলবক্স পরীক্ষা করেন। স্ক্রুড্রাইভার ছিল না। তিনি বলেন এটাই খুনের অস্ত্র হতে পারে। এরপর ওই বাসের ড্রাইভারকে জেরা করা হয়। প্রথমে সে কিছুই বলতে চাইছিল না, কিন্তু চাপ দিলে ধীরে ধীরে পুরো সত্য স্বীকার করে। বাস কোম্পানি মালিকের দুটি বাস ছিল, একটি যাত্রী পরিবহনের জন্য আর একটি মাল পরিবহনের জন্য। দুটি বাসই একই নাম্বার প্লেট ব্যবহার করা হতো, যাতে পুলিশকে ধোঁকা দেওয়া যায়। সেদিন যা ঘটেছিল, 8:30 মাল পরিবহনের বাসটি রুটে বের হয়। জননী বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। বাসটি থামেনি, কিন্তু সে ভেবেছিল এটি বুকিং করা বাস, তাই সে জোরপূর্বক ওই বাসে উঠে পড়ে। বাসে কোনো যাত্রী না থাকায় সে সন্দেহ করে, কিন্তু ততক্ষণে ড্রাইভার ও সহকারী তার ফোন বন্ধ করে এবং বেঁধে ফেলে। এরপর যৌন নির্যাতন শুরু করে। ঠিক সেই মুহূর্তেই আসল যাত্রীবাহী বাস সেখানে এসে থামে। জনির তখন জিনিসপত্রের বাসেই ছিল। মালপত্রের বাসটি থেমে আছে। তাই অন্য ড্রাইভার তখন রাস্তায় বাস দাঁড়ানোর কারণ জানতে চায়। সে উত্তর দেয়, আমি ধীরে চালাচ্ছি, তুমি গাড়ি নিয়ে চলে যাও। বাসের ভিতর তখন ভয়ঙ্কর এক দৃশ্য চলছে। কন্ডাক্টর জননীর উপর যৌন নির্যাতনে লিপ্ত। জননী নিজেকে বাঁচাতে ধাক্কা মারে, কিন্তু তাতে উল্টে সে মার খেতে থাকে। ঠিক তখনই পাশ দিয়ে বাস ক্রস করে। সেই বাসের জানালার পাশে বসেছিল জিবা। তিনি ভিতরে জননের উপর হওয়া হামলা চোখে দেখেন। মুহূর্তেই উঠে গিয়ে ড্রাইভারের কাছে যান। ওই বাসে মেয়েটিকে মারছে, দ্রুত গিয়ে বাঁচান। ড্রাইভার শান্তভাবে উত্তর দেয়, ভাই আমি কিছুই করতে পারবো না, আমার গাড়ি থামানো যাবে না। জিবা রেগে যান, তুমি সাহায্য না করলে আমি পুলিশে কল করব। তিনি তৎক্ষণাৎ পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। সে বলে, আয়াম্বন ট্রাভেলসের বাসে একজন মেয়েকে নির্যাতন করা হচ্ছে, এখনই অ্যাকশন নিন। কথা বলতে না বলতেই হঠাৎ তার ফোন কেটে যায়। এখন গাড়ির ড্রাইভার খুব চিন্তায় পড়ে যায়। তার মাথায় তখন একটা মারাত্মক সিদ্ধান্ত আসে। সে জিবাকে একটা বোতলে পানি দেয়, কিন্তু সেই পানিতে মিশানো ছিল ঘুমের ঔষধ। জিবা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তারপর সে নিজের সিটে ঘুমাতে যায়। ড্রাইভার তখন আরেক ড্রাইভারকে ফোন করে বলে, আমি এখন গাড়ির স্পিড কমাচ্ছি, তুমি চলন্ত গাড়িতে উঠে ড্রাইভ করো, আমি ওই ছেলেটাকে শেষ করে দেব। এই মতে তারা একটা নির্জন সার্ভিস রোডে বাস স্লো করে। অপর ড্রাইভার স্টিয়ারিং ধরার পর প্রথম ড্রাইভার বাসের ভিতরে গিয়ে অজ্ঞান জিবাকে হত্যা করে। তারপর খুনের অস্ত্র লুকিয়ে ফেলে, নিজের রক্তমাখা শার্ট বদলে ফেলে। এরপর ওই মেয়েটির মরদেহ একটা সার্ভিস রোডে ফেলে দেওয়া হয়, কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না। পুলিশ পরে ওই মরদেহ উদ্ধার করে ফেলে। তখন কেসটা ঘুরে যায়। হিরো তখন বলে, বাসে কি ছিল সব বলো। ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি কিছু বলতে পারবো না স্যার, বললে আমার পরিবার শেষ হয়ে যাবে। হিরো রেগে গিয়ে বলে, তোমার পরিবারকে বাঁচানো তো দূরের কথা, তোমাকে বাঁচানোও তখন কঠিন হবে, এখনই বলো। এই কথায় ড্রাইভার ভেঙে পড়ে। ড্রাইভার বলে, ঠিক আছে স্যার, আমি বলছি। সেই বাসে আসলে হঠাৎ পুলিশের জেলের থেকে গুলির আওয়াজ আসে। একজন বন্দী ড্রাইভারকে লক্ষ্য করে গুলি চালায়, আর মুহূর্তের মধ্যে সে মারা যায়। ঠিক সেই মুহূর্তে হিরো সহকারে দ্রুত রিফ্লেক্সে বন্দীকে গুলি করে ফেলে। আসলে পুলিশ স্টেশনে জবানবন্দি থামাতে মালিকই একজন গুন্ডাকে পাঠিয়েছিল, যাতে ড্রাইভার সত্য না বলতে পারে। এদিকে হিরো ও তার দল অন্য ড্রাইভারের কল রেকর্ড থেকে বাসের সন্ধান খুঁজে বের করে এবং সেখানে পৌঁছায়। কিন্তু বাস একদম ফাঁকা, সব প্রমাণ উধাও। হিরো হতাশ হয়ে বসে পড়েন।
এরপর সহকারী ওই গল্পটি শুনিয়েছিল। মনে আছে? ছবির শুরুতে আমি আপনাকে এই গল্পটি বলেছিলাম। একজন মানুষ হাজার বাধা পেরিয়ে কিভাবে সত্য সামনে আনতে পেরেছিল। আপনি ঠিক সেই মানুষটা। আপনি পারবেন স্যার। হিরো এবার পুলিশ ডিপার্টমেন্টের ড্রোন টিমকে কাজে লাগান। ড্রোন উড়িয়ে তারা তদন্ত শুরু করে। বাস থেকে কিভাবে রহস্যজনক জিনিসপত্র গায়েব হলো। তখন ড্রোন ফুটেজ দেখা যায় একটি অ্যাম্বুলেন্স সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাফেরা করছে। হিরো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটিকে ফলো করতে শুরু করে এবং একটি গোপন জায়গায় পৌঁছে যায়। সেখানে ধীরে ধীরে একটি বড় ষড়যন্ত্র উন্মোচিত হয়। এই পুরো ঘটনার পিছনে আছেন এক উচ্চপদস্থ রাজনীতিবিদ, যিনি আসন্ন উপনির্বাচনে জেতার জন্য সে যে কোনো সীমা পেরাতে প্রস্তুত। হিরো হঠাৎ একটা গাড়ির রিভার্স গিয়ারে নেওয়া শব্দ শুনতে পান। শব্দটা তার খুব চেনা মনে হয়। একজন ফোনে তাকে হুমকি দিয়েছিল। হিরো সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন এখানেই লুকিয়ে আছে সেই অপহরণকারী। তিনি লোকেশন চিহ্নিত করে ভেতরে প্রবেশ করেন। তখনই গুন্ডারা তাকে আক্রমণ করে, কিন্তু হিরো একে একে সবাইকে কাবু করে দেন। অবশেষে এক ভেতরের ঘরে ঢুকে হিরো এমন এক দৃশ্য দেখেন যা দেখে তিনি স্তব্ধ। রাজনীতিবিদ নিখোঁজ মেয়েটির গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। বাস হত্যাকাণ্ড, অপহরণ, ভুয়ো রিপোর্ট সবই ছিল একের পর এক যুক্ত। এই রাজনীতিবিদ একটি বড় ব্যাংক ডাকাতি করেছিল। সে টাকার ভোট চুরির মেশিন কিনে ভোটারদের ইলেকট্রনিক্স ভোট চুরি করছিল, যার মাধ্যমে সে নির্বাচনে জিতে যেত। এই মেশিনগুলো লুকোনো ছিল বাসের ভিতর, যা অজান্তেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে জড়িয়ে ফেলেছিল যাত্রীদের। নিখোঁজ মেয়েটি আসল নির্বাচন কমিশনের মেয়ে। তাকে অপহরণ করে কমিশনারকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। আর জননী, যার নাম জাতি তালিকায় ছিল কিন্তু বাসে উঠতে পারেনি, সে ঘটনাক্রমে ওই গোপন রহস্য জেনে ফেলায় খুন হয়। জিবা তখন এই দৃশ্য দেখে ফেলেছিল, তাই তাকেও হত্যা করা হয়। শেষে হিরো রাজনীতিবিদকে মোকাবেলা করে বলেন, তুমি জনগণের সবকিছু কেড়ে নিতে চাইছো, এমনকি তাদের ভোটাধিকারও। তোমার মতো লোকেদের সমাজে বাঁচার কোনো অধিকার নেই। এই বলে তিনি রাজনীতিবিদকে ধরেন এবং বাকি সবাইকে গ্রেপ্তার করেন। অবশেষে মেয়েটিকে নিরাপদে উদ্ধার করা হয়। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।